এবার যে খবরের দিকে নজর রাখবো, শান্তিপুরের হাটখোলা পাড়ায় একাধিক নথিতে আগুন, আধার কার্ড, ব্যাংকের পোড়া নথি উদ্ধার। হাটখোলা পাড়ায় ভাড়া থাকতেন বীরভূমের রাজেশ মণ্ডল। শান্তিপুরেরই সাব পোস্ট অফিসে চাকরি করতেন রাজেশ। সম্প্রতি ভাড়া বাড়ি ছেড়ে চলে যান রাজেশ। জিনিসপত্র নিতে আসেন তার বাবা ও পরিচারক। দুজনকে বস্তাবন্দি কাগজপত্র পোড়াতে দেখে বাধা দেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ নথির কথা অস্বীকার দুজনের। কথা বলবো, রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, শান্তিপুর হাট খোলার যে ঘটনা, সেই ঘটনা সকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ সকালবেলায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা যে একাধিক নথি, বস্তাবন্দি একাধিক নথি, তার মধ্যে পোস্ট অফিসের যে বস্তা থাকে, সেই বস্তা থেকে বার করে পোড়ানো হচ্ছে। এবং যখন তারা দেখতে যান, গিয়ে দেখেন সেখানে একাধিক ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক সহ ব্যাংকের নানান নথি, এমনকি অন্যান্য নথি কিন্তু পোড়ানো হচ্ছে। যখন তারা বিষয়টি জানতে পারেন, তখন যখন চাপ সৃষ্টি করেন, তখন জানতে পারে যে রাজেশ মণ্ডল, তিনি এই বাড়িতে ভাড়া থাকতেন। তার অন্যত্র পোস্টিং হয়ে গেছে, পোস্ট অফিসে কাজ করতেন শান্তিপুরে, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে অন্য জিনিসপত্র নিতে এসে বস্তাবন্দি নথি পোড়ানো হচ্ছে। এবং এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও ঘটনাস্থল থেকে আপরা বেশ কিছু নথি সহ একদম যেগুলো পোড়ানো হয়নি সে সমস্ত নথি বাজেয়াপ্ত করে পুলিশ। এবং রাজেশ মণ্ডলের বাবা খোকন মণ্ডল বাড়ির পরিচালক ভৈরব দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রশ্ন উঠছে, যদি পোস্ট অফিসের সংক্রান্ত নথি হয়েই থাকে, সেক্ষেত্রে পোস্ট অফিসে জমা না দিয়ে সেগুলো কেন রাখা হয়েছিল ঘরের মধ্যে, এবং কেনই বা পোড়ানো হচ্ছিল, যাকে তদন্ত শুরু করে শান্তিপুর থানা পুলিশ। ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শান্তিপুর থানা পুলিশ। বেশ, কোথা থেকে পেলেন এগুলো? পেলাম বলতে কি, এটা আবার এখানে ছেলে থাকতো, পুরোনো কাগজপত্র কিছু ছিল, সেই কথা বলি কি তাহলে বাবা ওখানে জিনিসপত্র যা আছে নিয়ে চলে এসো। এতগুলো আধার কার্ড কার? ছেলে না, আপনি কিসে কাজ করেন? আমি কাজ করি না। যদি কেউ আধার কার্ড তৈরি করবে মনে, খাচ্ছে তো আধার কার্ড আপনি করেন তো সেটা? আমি করি। তাহলে কে করে? ছেলে করতো? ছেলে বা আমাদের কোনো আলো আছে ওই বীরভূমে, তো সেখানে আপনাদের ছেলের সঙ্গে যোগাযোগ করলে আধার কার্ড করা যায়। আপনার হাতে যে আধার যেমন সিস্টেম আছে সেই সিস্টেমে। সকালবেলাতেই আমি আজকে দেখলাম, এদেরকে আগে কোনোদিনও দেখিনি। ওরা বললো আমার ছেলে এখানে চাকরি করতো, এই বাড়িতে ভাড়া থাকে। বস্তাবন্দি আধার কার্ড পোড়াচ্ছিল, আপনারা দেখেছেন সেটা এলাকা? অবশ্যই। ওই যে পোড়াচ্ছিল তার বাড়ি কোথায়? তার বাড়ি বীরভূম বলছে। শান্তিপুরে কি যোগাযোগ? এখানে শান্তিপুরে ওর ছেলে এখানে চাকরি করতো পোস্ট অফিসে, যে সূত্রেই এখানে ভাড়া থাকতো। ওনার কথা অনুযায়ী এখন ট্রান্সফার হয়ে গেছে, তার বাবা এসছে। ওই আগুনের মধ্যে কি জ্বলছিল দেখলেন আপনারা? আধার কার্ড এবং বহুত রকমের ডকুমেন্টস, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের চেকবুক, প্রায় এক বস্তা। ট্রাইসাইকেল চালিয়ে এসআইআর শুনানিতে 20 কিলোমিটার, সাইকেলে বিশেষ ক্ষমতা সম্পন্ন ফাঁসি দেওয়ায় শুনানিতে 60 বছরের রাজামানি এক্কা। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ভোটারদের। ট্রাইসাইকেলে শুনানি কেন্দ্রে 60 বছরের রাজামানি। কথা বলবো, বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে কমিশন সূত্রে নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ থাকবেন বা বৃদ্ধরা থাকবেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি পর্ব সারা হবে। কিন্তু তার উল্টো ছবি দেখা মিলছে এই ফাঁসি দেওয়া বিডিও অফিসে। যিনি আজ শুনানি পর্ব সারেন, তিনি হচ্ছেন রাজামানি এবং এক্কা। এবং তার বাড়ি এই বিডিও অফিস থেকে একেবারে 20 কিলোমিটার এক প্রান্তে জাতীয় সড়ক ধরে তিনি একবার ট্রাইসাইকেল নিয়ে শুনানি পর্ব সারলেন। এবং এতেই কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ তিনি, কারণ একেই তার পক্ষে চলাফেরা করা অসম্ভব, বাড়িতে কেউ নেই। এই অবস্থায় একেবারে ট্রাইসাইকেল নিয়ে জাতীয় সড়ক হয়ে 20 কিলোমিটার হয়ে তাকে কিন্তু আসতে হয়েছে। এবং এই অবস্থায় তার জীবনের ঝুঁকি নিয়ে তাকে যেহেতু আসতে হয়েছে, তাই এই অবস্থায় সাহায্য করার মতো তার কেউ ছিল না। এমনকি বিএলওর পক্ষ থেকেও তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি যে তার বাড়িতে গিয়ে এই শুনানি পর্ব সারা হবে। এই ঘটনায় কিন্তু কার্যত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসও। বারবার অভিযোগ করার পরেও কেন বিএলওরা এই বিশেষ চাহিদা সম্পন্ন বা বৃদ্ধদের বাড়িতে বাড়িতে গিয়ে হিয়ারিং পর্ব সারছেন না, তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই রাজমানি এক্কা তিনি দাবি করছেন যে তার আসতে গিয়ে কার্যত 2 ঘন্টার বেশি সময় লেগেছে এবং এরপর বাড়ি ফিরে যাওয়া কার্যত কিন্তু প্রায় প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে যাওয়া, এবং এদিন প্রায় লাইনে দাঁড়িয়ে তাকে এই শুনানি পর্ব সারতে হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। বেশ, हेयरिंग के लिए आया था। इतना दूर से इतना कष्ट करना पड़ गया, क्या कर इसका कोई सुविधा नहीं दिया हमारे लिए। तो सरकार इतना कष्ट, अगर रास्ता में मैं कुछ हो जाता उसका रिस्क कौन लेता है? ऐसे तो मेरा आगे पीछे कोई भी नहीं है। हमको तो बोला था कि तुमको वहाँ फांसी दुआ जाना पड़ेगा, बोला है। इतना दूर से आया, प्रॉब्लम तो हो रहा है, बहुत प्रॉब्लम हो गया है। শুনানি কেন্দ্রে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগী।
সোদপুরে কমিশনের নির্দেশ অমান্য বিএলও ইআরওর বাড়িতে না যাওয়ায় শুনানি কেন্দ্রে অসুস্থ ভোটার। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিএলও এবং ইআরও যারা রয়েছেন তারা কিন্তু অসুস্থ এবং বৃদ্ধ যারা মানুষজন রয়েছেন ভোটার তাদের বাড়িতে কিন্তু শুনানির কাজ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে যেখানে বিএলও এবং ইআরও তখন নির্দেশ অমান্য করেছে এবং সেটা বাধ্য হয়ে সম্প্রতি ব্রেনস্ট্রোকে আক্রান্ত নারায়ণ হালদার ৮০ বছর বয়সী তাকে কিন্তু হুইল চেয়ারে করে শুনানি কেন্দ্রে নিয়ে গেলেন স্বয়ং স্থানীয় কাউন্সিলর। এবং এই জায়গা থেকে এই যে বিএলও এবং ইআরওদের যে ভূমিকা নিয়ে যে প্রশ্ন, গাফিলতি নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে ব্রেনস্ট্রোকে আক্রান্ত যে রোগী নারায়ণ হালদার তিনিও কিন্তু সরব হয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বেশ, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর বাপারা পড়ে যায়, যেদিন হাতটা অসুবিধা। ভোটার লিস্টে কি ভুল আছে যে এসআইআর শুনানিতে ডাকলো? কি ভুল আছে আমি জানি না। ওরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওরা করেছে, ওরা ছেড়ে দিয়েছে, ওরা আসতে বলেছে। আমি সব করে আমার 2002-এর কোনো ভোট নেই, ভোটের কাগজ নেই। এছাড়া 2001-এর রেলের মান্থলি ওইটা আসে, কাজ করতাম তখন। এই আর আধার কার্ড, মাদার কার্ড, আই কার্ড সবই আছে, ভোটার কার্ড। হ্যাঁ, কি বললো? কি বললো যে কি দিতে হবে লিখে। কমিশন এর উপর তাদের আস্থা ভরসা নেই, কারণ কমিশন বলছে যাবে বাড়িতে, কিন্তু যদি না যায় তারা আতঙ্কিত, বিভ্রান্ত, যদি তাদের নামটা বাদ চলে যায়। তাই তারা যত অসুবিধা সত্ত্বেও তারা হিয়ারিং এর স্থলে আসছে। তারা জন্ম লগ্ন থেকে তারা ওখানে বসবাস করছে। তাদের কোনো কারণবশত হয়তো 2002-এর লিস্ট নিয়ে নাম নেই বা নির্বাচন কমিশন 2002-এর নাম তোলেনি, তাদের হ্যারাসমেন্ট এইভাবে করা হচ্ছে। নার্সিংহোমে বেড থেকে সোজা শুনানি কেন্দ্রে। হ্যাঁ, শুনানি কেন্দ্রের বাইরে হলো হিয়ারিং এর চরম হয়রানি আলিপুর দুয়ারের রোগীর। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, কি অবস্থায় তাকে হাসপাতাল থেকে পৌঁছতে হয়? একদমই রুমেলা, দেখো, একেবারে চূড়ান্ত অমানবিকতার যদি ছবি বলতে হয়, একেবারে চূড়ান্ত অমানবিকতার যে ছবি, সেই ছবি ফুটে উঠেছে কিন্তু এই হিয়ারিং কেন্দ্রে। এটা কি হিয়ারিং নাকি হয়রানি, সেটাই কিন্তু প্রশ্ন করছেন ভোটাররা। একেবারে নার্সিংহোমে হার্নিয়া অপারেশন হয়েছে এই রকম রোগীকে কিন্তু নার্সিংহোম থেকে সরাসরি একেবারে শুনানি কেন্দ্রে পৌঁছেছেন। যদিও এই রোগী হাঁটতে পারছিল না জন্য আর শুনানি কেন্দ্রের ভেতরে যে রুমের ভেতরে ঢুকতে পারেননি, শুনানি কেন্দ্রের বাইরেই কিন্তু নির্বাচন কমিশনের কর্তারা এসে তার হিয়ারিং সম্পন্ন করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু উনি বাড়িতেও ফিরে গেছেন। এই ঘটনা নিয়ে ভোটার কিন্তু চরম ক্ষোভ জানিয়েছেন। বেশ, 6 পয়েন্ট আমার হিমোগ্লোবিন, আর আমার পেটে নেট বসানো আছে, 3টা ফুটো আছে। প্রচন্ড আজকে ঠান্ডার জন্য ব্যথা, আজকে আর্থারাইটিসের জন্য এখন পা ফুলে গেছে, কিন্তু এরা মানে নাই, তারপর আসতে হচ্ছে। এসআইআর নিয়ে অভিজ্ঞতা যাই থাকুক, আমার একটাই বক্তব্য, পেশেন্টদেরকে একটু ছাড় দিতে লাগে। সুতরাং এগুলো হ্যারাসমেন্ট করাটা ঠিক না। মানে উনি ভিতরে ঢুকতে পারছে না। আজকে যদি ওনার কিছু হয় তার রেসপন্সিবিলিটি কে নেবে? নির্বাচন কমিশন নেবে। তার পরিবারের যদি কিছু হয়ে যায় তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নেবে। কেন আজকে এই অসুস্থ রোগীদেরকে হয়রানি করে এখানে নিয়ে আসা হচ্ছে? যে এই অমানবিক আচরণ বাংলার মানুষের সঙ্গে হচ্ছে, বাঙালিদের সঙ্গে হচ্ছে, আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দিবে। এবার পানিহাটির ঘটনা। পানিহাটিতে শুনানিতে হয়রানির অভিযোগ, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ভোটারদের। শুনানিতে একাধিক নথি আনার নির্দেশ, দাবি শুধু আধার কার্ড দেখেই ছেড়ে দেওয়া হচ্ছে। ফলত তাদের নাম বাদ যাওয়ার একটা আতঙ্ক কাজ করছে। কি হচ্ছে সেখানে জানবো, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি বিধানসভার 111 নম্বর পার্টে 27 নম্বর বুথ, এই বুথে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু সেখানে শুনানির যে কাজ কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু সেখানে শুরু হয় এবং সকাল থেকেই তারা কিন্তু সেখানে কিন্তু আসেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু চরম হয়রানির শিকার হয়েছেন। তাদের বক্তব্য যে তাদের যে এই যে শুনানিতে প্রয়োজনীয় যে নথি নিয়ে আসার কথা বলা হয়েছিল, সেখানে 13 নম্বর নথি আধার কার্ড দেখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। বৈধ সমস্ত নথি থাকা সত্ত্বেও কেন দেখা হচ্ছে না সেই সমস্ত নথি, তাই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। পাশাপাশি
কারোর যদি ম্যাপিং ভুলে তার নাম যদি অন্যত্র চলে গিয়েছে, সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে তাদেরকে কিন্তু এই বুথে কিন্তু আসতে হচ্ছে শুনানির জন্য। আবারও কেউ অভিযোগ করছেন 1995 সালের ভোটার কার্ডের নাম থাকার পরেও কেন তাদেরকে হিয়ারিং এ শুনানিতে ডাকা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা যেমন সরব হয়েছেন, পাশাপাশি ভোটারদের পাশে থেকে কিন্তু সরব হয়েছেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ। বেশ, আসলাম, কিছু বুঝতেই পারিনি কি কারণে রেখেছে। ওখানে শুধু আমার ওই আধার কার্ডটা কাগজটা নিয়ে জমা নিয়ে ছেড়ে দিচ্ছে, আর ওই ফর্মটা, আর কোনো বার্থ সার্টিফিকেট বললো না, কিছুই বললো না। বলাতে তারপর বার্থ সার্টিফিকেট জমা নেবে। কোনো কারণই বুঝতে পারলাম না, কেন কি কারণ। দিন আনা দিন খাই আমরা, আমাদের একদিন টাইম চলে যাওয়া মানে আমাদের পুরো রোজগার দিন রাস্তা উঠে গেল। বৃদ্ধ বৃদ্ধাদের যেভাবে ডেকে নিয়ে এসে হয়রানি করছে, নির্লজ্জ এরা ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতের সংবিধানকে একেবারে এই ইলেকশন কমিশন একে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। এরা নামের ভুল, অমুক ভুল, তমুক ভুল, তার জন্য লোককে যেভাবে হয়রানি করছে, প্রকৃত ভোটার, বাস্তব ভোটারকে কেটে দেওয়ার যে চক্রান্ত করছে, বাংলার মানুষ তা মেনে নেবে না। এবার এক যুবকের কথা বলি। তিনি শুনানিতে ডাক পেয়েছেন আর তারপরে আত্মঘাতী। কাগজ না থাকায় আতঙ্কে ছিলেন দাবি পরিবারের। হুগলির সপ্তগ্রামের এই যুবকের কিভাবে মৃত্যু হলো জানবো। সোমনাথ প্রতিনিধি রয়েছেন, সোমনাথের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই শুনানিতে ডাক পাওয়ায় আত্মঘাতী যুবক, কাগজ না থাকায় আতঙ্কে ছিলেন দাবি পরিবারের। হুগলির সপ্তগ্রামের বাসিন্দা স্বপন বাগদির মৃত্যু। ওই হিয়ারিং এর জন্য ডেকেছিল, কাগজের কথা বলে কাগজ দিইনি, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকতো, তারপরে আমার বিয়ের পর আমি এখানে চলে এসেছি। প্রায় 60-70 বছর বা তার বেশি সময় থেকে এখানে এভাবেই তাদের দিন যাপন। হিয়ারিং এ স্বপন বাগদির নাম এসছে, কিন্তু বিএলও যে সে কোনোভাবে স্বপন বাগদিকে, এই অরিজিনাল যে স্বপন বাগদি, তাকে হিয়ারিং এর কাগজ ধরেনি, অন্য এক স্বপন বাগদিকে ধরিয়েছে। সে হিয়ারিং গিয়ে দেখে যে কোনো কাগজপত্র তার সাথে মিলছে না। সেখান থেকে বিএলও ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। সময় মতো যদি জানাতো, মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে। আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব। মানুষকে সময় না দেওয়ার কারণে আজকে স্বপন বাগদি, একটা জলজান্ত 36 বছরের যুবক, এক প্রকার সে এখানে আত্মহত্যা করতে বাধ্য হলো নির্বাচন কমিশনের কারণে। তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে দিনের পর দিন একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি করছে, মানুষের মধ্যে একটা ভয় বাতাবরণ তৈরি করছে। ভুয়ো ভোটার, ফলস ভোটার, শিফটিং ভোটার বাদ হয়ে যাওয়ার পরে তাদের জেতার একদম আশাটা ক্ষীণ হয়ে পড়ছে। তার জন্য তারা আতঙ্ক সৃষ্টি করছে। কাগজ সময় পেলে কাগজ তৈরি করে কি এসআই এর মধ্যে ঢোকা যায়? 3 সালের আগেকার ব্যাপার, কাগজ তৈরি রয়েছে, তার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কাগজ তৈরি করে তার এসআই এর হিয়ারিং এ গিয়ে কিছু করতে পারবেন না। নির্বাচন কমিশনকে দায়ী করছেন। সবথেকে এই যে মৃত্যুটার জন্য সবথেকে বেশি দায়ী তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই মৃত্যুর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, কারণ এই আতঙ্ক পরিবেশ হচ্ছে তারা সৃষ্টি করছেন।